যদি আপনার রাষ্ট্রে বেশি লাগবে না, তো আপনি 10টা ধর্ষণের বিচার প্রকাশ করেন না। আমরা তো বলি যে এখন টক অফ দ্য টাইম, যে টক অফ দ্য কান্ট্রি, আমাদের এই যে আসিয়া নামের মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে। তো সেই ধর্ষণের বিচার আজকে সবাই কথা বলছে। আপনি জানেন আজ থেকে 2 মাস পরে সবাই ভুলে যাবে, কেউ এটা নিয়ে কথা বলবে না। অথচ আমরা যদি ভুলে যাই তাহলে আমাদের ঘরে ঘরে যে আসিয়ারা আছে কেউ নিরাপদ থাকবে না। আমাদের ঘরে ঘরে আসিয়া আছে না, আমার বোন আমার মা আছে না, তারা কেউ নিরাপদে থাকবে না। এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা 5 দিন 7 দিন পরে ভুলে যাই, ভুলে যাওয়া যাবে না। বরং এটাকে আলেমদের সাথে পরামর্শ করে, রাষ্ট্রের ইসলামী চিন্তাবিদদের সাথে পরামর্শ করে আমাদের রাষ্ট্রীয় আইন, ইসলামিক আইনের সমন্বয়ে এমন একটা কঠোর বিধান করতে হবে যে ধর্ষণের আপনি মাত্র 10টা শাস্তি আপনি মিরপুরের স্টেডিয়ামে নিয়ে আপনি জেলা স্টেডিয়াম গুলোতে প্রকাশ্যে বাস্তবায়ন করুন না। যদি ধর্ষণ না কমে তাহলে আমাদেরকে আমরা রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদেরকে বলতে চাই, আপনারা আমাদেরকে জবাবদিহিতার মুখোমুখি করবেন যদি ধর্ষণ না কমে তাহলে। আর পাশাপাশি ধর্ষণে উস্কে দেয় যেসব বিষয়, যেমন আপনার অশ্লীল সিনেমা, অশ্লীল চিত্র, এরপরে পর্নোগ্রাফি, এইসব বিষয় আমাদেরকে মোকাবেলা করতে হবে। একদম টোটালি আইন করে এগুলো নিষিদ্ধ করে দিতে হবে। পাশাপাশি যুবকদের, পুরুষদের মাঝে মূল্যবোধ তৈরি করতে হবে এবং নারীদেরকে পর্দা করতে বলতে হবে। আপনি জানেন যে ইসলামে নারীর নিরাপত্তার বিধান কত চমৎকার ভাবে করা হয়েছে। কারণ সতীত্বের যে গুরুত্ব, একজন নারীর সতীত্ব অনেক দামি বলে ইসলাম এটাকে স্ট্রিক্টলি পর্দার সাথে সেভ করতে বলেছে। আমার হাতে যদি স্বর্ণ থাকে আমি নিশ্চয়ই এটা মানুষকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব না। আমার হাতে যদি 1 কেজি স্বর্ণ থাকে আমি নিশ্চয়ই এটাকে আমার কোটের নিচে, রুমালের নিচে দিয়ে গুটিয়ে নিয়ে যাব। কেন? এটা দামি জিনিস। আর লোহা, 2 কেজি লোহা থাকলে একটা দোকানে 200 কেজি লোহা থাকলেও কিন্তু চোর সেই দোকানে ঢুকবে না। যেই দোকানে আপনার 1/2 কেজি স্বর্ণ থাকবে ওই দোকানে ঢুকবে। তবে এটা অনেক দামি জিনিস। সেখানে দেখবেন যে স্বর্ণের দোকানগুলোতে সিকিউরিটি সিস্টেম অনেক স্ট্রং থাকে। প্রথমে সিন্দুক বানায়, তারপর গ্লাস, তারপরে আপনার শাটার, তারপরে কলাপসিবল গেট, তারপর সিসি ক্যামেরা, তারপর আবার নাইট গার্ড। এই যে 6 স্তরের নিরাপত্তা দেওয়া হয়। ইসলাম মনে করে একজন নারীর সতীত্ব এই স্বর্ণের চেয়ে বহু বহু গুণ বেশি দামি। এজন্য ইসলাম বলছে তুমি যখন ঘরে থাকো শুধু হাজবেন্ডের সাথে পর্দা নাই, বাকি বাপের সামনেও। আজকে অত্যন্ত লজ্জার বিষয় যে আমাদের এইরকম রিপোর্ট পত্রিকায় আসে যে পিতা তার কন্যাকে ধর্ষণ করে ফেলেছেন। এজন্য একটা মেয়ে তার বাবার সামনে কতটুকু খুলতে পারবে, এটার বিধিনিষেধ ইসলামে রয়েছে। বাহুটা খোলা রাখতে পারবে না, উরু পা খোলা রাখতে পারবে না। সে নিজেকে নিরাপত্তা দেওয়ার জন্য নিজেকে ঢেকে ঢুকে রাখবে। এরপরে যখন সে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই যারা ইজিলি আমাদের ঘরে ঢুকে যেতে পারে, আমার ঘরে কিন্তু বাইরের একটা লোক ইজিলি ঢুকতে পারবে না, নিকটাত্মীয়, তাই দেবর, এরপরে আপনার হচ্ছে দুলাভাই, এইসব বিষয়ে কিন্তু ইসলাম খুব কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এইগুলো যদি আমরা স্ট্রিক্টলি মেনটেন করতে পারি, বাইরে যখন একটা নারী যাবে, তার বাইরে যাওয়া তো নিষেধ নয়, সে বাইরে যাবে, কাজ করতে পারবে। ইসলাম যদিও সেক্টর আলাদা করে দিয়েছে, কিন্তু তাকে স্ট্রিক্টলি পর্দার বিধান মেনটেন করতে হবে। একজন নারী বিনা প্রয়োজনে কথা বলবেন না, পুরুষের সঙ্গে কথা, এটা তার সেফটির জন্য। যারা আজকে বলছেন যে নারীরা বাইরে যাবে, বিড়ি খাবে, সিগারেট খাবে, তারা তো নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। এই বিড়ি খাওয়ার আইন দিয়ে প্রকাশ্যে বিড়ি খাওয়াকে যারা নারী অধিকার মনে করেন, তারা তো বাংলাদেশে নারীর জন্য নিরাপত্তা বিধান করতে পারেননি। সুতরাং বাংলাদেশের মানুষকে আমরা বলতে চাই, আমরা অনেক দেখেছি, এবার আসুন আমরা ইসলামী আইন দিয়ে দেখি আমার আসিয়াকে, আমার ফাতেমাকে, আমার আয়েশাকে আমি কতটা নিরাপদ করতে পারি। আমরা যদি সবকিছুর সম্মিলন ঘটাতে পারি, ইনশাআল্লাহ আশা করি ইসলামী আইনে নারীর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। মোহতারাম, চমৎকার।